আজকে একটা পুরানো সাবান নতুন মোড়কে বিক্রি করার জন্য এখানে আসছি। মানে ব্যাপারটা হইলো আমার কাছে এরকম আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা 01601666670 এই নাম্বারটাতে প্রচুর মেসেজ আসে। নতুন বাইক কিনবো ভাই, কি কি পেপার লাগে, লাইসেন্স করব ভাই, কি কি পেপার লাগে। তো এই সমস্ত ব্যাপারগুলো আজকে কিছুটা ক্লিয়ার করব, কিছুটা ঘরে এবং কিছুটা হলো বাইরে। এর আগে বলি, কিছুদিন আগে আমি একটা ভিডিওতে বলছিলাম যে আমি একা একা থাকাটা আমার জন্য কষ্টের হয়ে যেতেছে, মনে হয় যে কারো একজনকে দরকার বা এরকম কিছু। তারপর থেকে অনেকে অনেক রকম আরেকটা ঘটনা ঘটছে, আমি বলতেছি। আচ্ছা, ঘটনা আরেকটা যেটা ঘটছে ভাই, মানে আমি হচ্ছে ফেসবুক আমার প্রোফাইলে একটা পোস্ট দিছিলাম যেটাতে আলহামদুলিল্লাহ লিখছিলাম। তো ওইটার মধ্যেও আসলে মানুষ ভাবছে যে হয়তো বিয়ে শাদি হাবিজাবি এই ধরনের ব্যাপার স্যাপার, এগুলা চিন্তা ভাবনা করে বিভিন্ন রকম মেয়েদেরকে ট্যাগ করা হইতেছে বা এই ধরনের ব্যাপারগুলো ঘটতেছে ভাই। মানে এগুলা ঠিক না। এগুলা মানে আমি ছোট হই না অনেকের কাছে। আপনারা যদি কোনো একটা মেয়েকে ট্যাগ করেন যাকে হয়তো আমি ওইভাবে চিনি না বা হয়তো তার সাথে আমার সম্পর্কটা অন্যরকম, তো জিনিসটা আসলে খারাপ দেখা যায়। এটা সবার জন্য বলতেছি না, তাদের জন্য বলতেছি যারা এই কাজগুলো করতেছিলেন। এবার আসুন হচ্ছে বাইকের কাগজ। নর্মালি বাইক লাইসেন্স অ্যান্ড বাংলাদেশে আপনি যাই করতে চান, আপনার যদি ছবি তোলা থাকে পাসপোর্ট সাইজের, অ্যান্ড আপনার যদি একটা ন্যাশনাল আইডি কার্ড থাকে অ্যান্ড বার্থ সার্টিফিকেট থাকে, তাহলে বাংলাদেশের সব কাজ আপনি করতে পারবেন। এর মধ্যে বার্থ সার্টিফিকেট সব কিছুর মধ্যে লাগে না, বাইক পর্যন্ত হচ্ছে এইগুলাই লাগে। একটা ন্যাশনাল আইডি কার্ড বার্থ সার্টিফিকেট থাকা ভালো, মানে বাইকে না লাগলেও লাইফে দরকার আছে, অ্যান্ড ছবি এই লাগে। আর আরেকটা জিনিস, সেটা হলো যদি আপনার গাড়ি বা কোনো প্রপার্টি কিনতে যান, জায়গা জমি ফ্ল্যাট, সেই ক্ষেত্রে একটা টিন বা ট্যাক্স যে সার্টিফিকেট, টিন, এটা হইলেই হয়ে যাবে, টিন নাম্বার হইলেই। অ্যান্ড পরবর্তীতে প্রতি বছর এটা রিটার্ন জমা দিতে হবে। এই হলো কঠিন ব্যাপার। আপনি বাংলাদেশের যে কোনো জিনিস কিনতে পারবেন, যে কোনো জিনিস বেচতে পারবেন যদি এই জিনিসগুলো আপনার থাকে। আর এরপরে আসেন হচ্ছে একটা বাইকে কি কি পেপার লাগে এবং একটা বাইকের রেজিস্ট্রেশন কোন জায়গায় করবেন, এই ব্যাপারগুলো দেখেন। আমি যেহেতু সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুমের সাথে খুব ভালো একটা সম্পর্ক রাখি, আমি জানি যে মিরপুর বিআরটি এর বাইক হচ্ছে বাংলাদেশের সবচেয়ে দামি বাইক। বাইক যে মডেলই হোক, যদি সেটা মিরপুর বিআরটি এর হয় তাহলে ওটা সবচেয়ে দামি। উত্তরা বিআরটি এর, তারপর এখন পূর্বাচল বিআরটি এ হয়েছে। অ্যান্ড ইকুরিয়া বিআরটি এর বাইক হচ্ছে ঢাকার বাইক হয়েও, মানে ঢাকা মেট্রো বাইক হয়েও ওইটা ভ্যালু খুব একটা ক্রিয়েট করে না, ভ্যালু খুব একটা রাখে না। ঠিক ওরকম আপনি যদি ঢাকার শহরে একটা বাইরের কোথাও বাইক বিক্রি কেনা করতে চান, চিটাগং, কক্সবাজার বা ময়মনসিংহ মেট্রো বা যদি অন্য কোনো জায়গার হয়, ওইগুলা ভাই ভ্যালু পাবেন না, অনেকে রাখবেই না, এমন একটা অবস্থা। তাহলে কি করতে হবে আপনাকে? আপনাকে হচ্ছে যে এলাকার বাইক সে এলাকা থেকে যদি কেনেন তাহলে ঠিক আছে। অ্যান্ড যদি এমন হয় যে ঢাকার বাইক, আপনি এটা সারা বাংলাদেশে আবার বিক্রিও করতে পারবেন। এই কারণে ঢাকা এবং মিরপুরের বাইকের মানে ভ্যালুটা বেশি, বা মানুষ এখান থেকে পেপার করতে চায়। কিন্তু কিছু কিছু লোক আছে, ধরেন যে একটা লোক থাকে দিনাজপুর, সে দিনাজপুর থেকে পেপার করলো, মনে করে যে আমার এলাকা আমার, ওইটা দিনাজপুরে সে বেচতে পারবে, কিন্তু ঢাকায় এসে ভাই ঢাকায় একটু ঝামেলা আছে। একটা ওপেন সিক্রেট ব্যাপার আছে যে আপনি যে কোনো বাইক বাংলাদেশের যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন, যে কোনো বিআরটি এর বাইক, কিন্তু একটা ফাপর আছে। ঢাকার বাইরের বাইকগুলো না ঢাকায় একটু ধরে বেশি, মানে এটা যদিও কোনো জায়গায় লতে নাই যে এটা ধরবে, বাট ধরে বেশি। আর আরেকটা ব্যাপার হচ্ছে, একটা বাইক যদি আপনি বাংলাদেশে চালাইতে চান, সেটা যেই বিআরটি এরই হোক, কী কী জিনিস লাগে। আগে 3টা পেপার লাগতো। একটা হচ্ছে ব্লু বুক, যেটা হচ্ছে স্মার্ট কার্ড বা অ্যাকনোলেজমেন্ট স্লিপ, যেই অবস্থায় থাক। আরেকটা হচ্ছে ট্যাক্স টোকেন, আরেকটা হচ্ছে ইন্স্যুরেন্স। থার্ড পার্টি একটা ইন্স্যুরেন্স লাগতো, যেটা এখন বন্ধ হয়ে গেছে। এখন লাগে 2টা কাগজ অনলি, ব্লু বুক বা অ্যাকনোলেজমেন্ট স্লিপ যেটা, অথবা মানে অথবা না, সাথে হচ্ছে একটা ট্যাক্স টোকেন। এই 2টা পেপার যদি বাইকের সাথে থাকে এবং আপনার যদি একটা ড্রাইভিং লাইসেন্স থাকে, আপনি আপনার বাইক নিয়ে বাংলাদেশের যে কোনো কোনায় চালাতে পারবেন, এটা যেই বিআরটি এরই হোক না কেন। কিন্তু তারপরেও কত নিয়ম কানুন, কত ঝামেলা, এই ধরনের ব্যাপার স্যাপার তো আছেই। এ হলো অবস্থা। আচ্ছা, প্রায় অনেকক্ষণ আমি ঘরে কথা বলে ফেলছি, আমি ঘেমে যাইতেছি, কারণ এই রুমে আমার ফ্যান এসি কোনো কিছু নাই। অ্যান্ড জিমে বের হইতে হবে, চলেন আমরা বের হই, জিমের দিকে যাই, অ্যান্ড বাকিটা মোটো ভ্লগে। ওয়েলকাম ব্যাক টু মোটো ভ্লগ। এগেন ওয়েলকাম ব্যাক করলাম আপনাদেরকে। আচ্ছা, যেটা বলতেছিলাম, আমার যেটা মনে হয় যে আমাদের দেশে এই পেপারস অ্যান্ড এগুলা নিয়ে যেই সমস্ত এই প্রতিবন্ধকতাগুলো আছে, এগুলো পৃথিবীর আর কোনো জায়গায় আছে কিনা আমি জানি না। আমি কোনো একটা কারণে একবার দিল্লি থেকে আগ্রা হচ্ছে মাইক্রোবাস, যে ছোটো ছোটো মাইক্রোবাসগুলো, ওগুলো ভাড়া করে গেছিলাম। অ্যান্ড তখন যেটা দেখছি, যেহেতু ওরা কমার্শিয়াল চালায়, এক
শহর থেকে বা এক স্টেট থেকে, ওদের তো রাজ্য টাইপের, ওই এক স্টেট থেকে আরেক স্টেটে যাওয়ার সময় ওদের হচ্ছে একটা পারমিশন করায় নিয়ে যেতে হয় যে দিল্লির যেই গাড়িগুলা ওইগুলা আগ্রাতে ঢোকার জন্য একটা মিনিমাম ছোট একটা চার্জ থাকে, ওইটা দিয়ে দেন একটা পেপার নিয়ে নিতে হয়, একটা পাস নিয়ে নিতে হয়, ক্লিয়ারেন্স সার্টিফিকেট টাইপের। ওই জিনিসটা আছে, এটা বাংলাদেশে আবার নাই। বাংলাদেশে তো আসলে ওইভাবে এখন ট্যাক্সি ক্যাব বা এগুলাই নাই। অ্যান্ড সিএনজিও দেখবেন ঢাকা মেট্রোর সিএনজি চলতেছে নারায়ণগঞ্জে বা ময়মনসিংহ বা অন্য জায়গায়। অ্যান্ড ঢাকায় কত রকমের কত সিএনজি চলতেছে, কোন মেট্রো কে দেখে? এই সার্জেন্টের, অমুক এমপির, অমুক মন্ত্রীর, দেখা যায় শত শত সিএনজি, এই আর কি। তো এই পেপারের এই প্রতিবন্ধকতাগুলো মনে হয় শুধু বাংলাদেশেই, যে আসলে এক শহরের ছোট্ট একটা দেশ আমাদের, এতে আবার এক শহরেরটা আরেক শহরে চালানো যায় না ভাই, কত রকম কত নিয়ম কানুন। তবে হ্যাঁ, যদি এই বর্তমানে এই অবস্থায় স্রোতে গা ভাসানোর চিন্তা ভাবনাই করেন, তাহলে আমি বলবো যে আসলে একটা বাইক যদি কিনেন, সেটার পেপার ঢাকা মেট্রো এবং মিরপুর থেকে করাই ভালো হবে। এটার কয়েকটা সুফল বা এগুলা আছে। যেমন ধরেন, আপনি একটা কাগজ করলেন ইকুরিয়া বিআরটিএ থেকে। ইকুরিয়া বিআরটিএটাতে আগে যে ঝামেলাটা ছিল, আগে হচ্ছে ইকুরিয়াতে সব নকল কাগজপত্র বা ওই ধরনের গাড়ি ঘোড়ার একটা এরকম একটা প্রবাদ, এরকম একটা ব্যাপার, মানে ওপেন সিক্রেট ছিল এটাও বলতে গেলে। তো ওইখান থেকে ইকুরিয়ার যে ব্যাপারটা হয়েছে যে আপনি একটা ইকুরিয়ার গাড়ি কিনছেন, যা দেখবেন যে ওটার ফাইলই পাওয়া যাইতেছে না। মানে এই ধরনের কিছু ঝামেলা ইকুরিয়ার গাড়ির মধ্যে ছিল। আমি নিজেও একটা ইকুরিয়ার গাড়ি চালাইছি আমার লাইফে, যদিও ওইটা আমার আপন ভাইয়ের নামে ছিল। অ্যান্ড আমি যখন বিক্রি করি তখন আবার আরেক জায়গায় বিক্রি করি, সেও পুলিশের লোক ছিল। ঝামেলা অতটা হয় নাই, তারপরেও পুলিশের লোক হওয়া সত্ত্বেও মানে সে মোটামুটি বিসিএস ক্যাডার ছিল। অ্যান্ড বিসিএস ক্যাডার হয়ে কি যেন একটা পুলিশের কিসে ঢুকছিল। তো ওই অবস্থায় যাওয়ার পরও তার মোটামুটি হালকা হইলেও প্রবলেম হয়েছে এই বাইকটার নাম ট্রান্সফার এগুলা করা নিয়ে, কারণ আমি ছিলাম তখন অসুস্থ। তো ওইটার ফাইল দেন ট্রান্সফার করে উনি উত্তরা বিআরটিএতে নিয়ে, তারপরে উত্তরা বিআরটিএ থেকে হচ্ছে ওই বাইকটার নাম্বার উনি করে। তো এই ধরনের কিছু ঝামেলা ওই সময়ও ছিল। আর এখন যেটা হয়েছে, এখন হচ্ছে মিরপুর বিআরটিএটা, এটা সবসময় একই রকম। দেখেন, মিরপুর বিআরটিএর একটা বাইক যদি আপনি কিনেন, একটা গাড়ি যদি আপনি কিনেন, এটার নাম ট্রান্সফার করা সবসময় একই রকম ছিল। একটা মিডিয়া ধরতে হবে, তাকে কিছু টাকা দিতে হবে, ওই টাকায় আপনি খুব সহজে ওই বাইকটার কাগজ করে ফেলতে পারবেন। মানে এই সমস্ত জিনিসগুলা মিরপুর বিআরটিএর শুরু থেকে ছিল, এখনও আছে। আর কিছু কিছু বিআরটি আগে ছিল খুবই খারাপ, অ্যান্ড পরবর্তীতে এখন এত ভালো হয়েছে। যেমন ইকুরিয়া বিআরটিএর একটা বাইক যদি আপনি কিনেন, আপনি কোনো দালাল ধরতে হবে না, কিছু ধরতে হবে না, নিজে গিয়ে খুব ইজি এই কাজটা করে ফেলতে পারবেন। কিন্তু আসলে আমাদের একটা সমস্যা কি জানেন, আমরা হচ্ছে দালাল ধরে অভ্যস্ত। আমরা হচ্ছে একটু স্পিড মানি দিয়ে কাজটাকে একটু আগে ভাগে করায় নিতে চাই। এই সমস্ত কারণে আমাদের জন্য মিরপুর বিআরটি এটা ভালো। মানে সবসময় একই রকম, জালিয়াতিও যতটুকু আছে, সততাও ততটুকু আছে, সব কিছু সমান সমান, চেঞ্জ হয় নাই। সবসময় একটা জিনিস যদি একই রকম থাকে, তাহলে ওইটা আমাদের হ্যান্ডেল করাটা যেমন সহজ হয়, ঠিক ওরকম মিরপুর বিআরটি এটা হচ্ছে হ্যান্ডেল করাটা সহজ। আর ওই যে আরেকটা প্রশ্ন আমার বেশ কয়েকজনই করছে, লাইসেন্স করতে গেলে কি কি লাগে ভাই? ছবি, ন্যাশনাল আইডি কার্ড ছাড়া লাইসেন্সের জন্য আর তেমন কিছু লাগে না। আর হচ্ছে আপনাকে চালাইতে শেখা জানতে, মানে চালানো জানতে হবে। আরেকটা জিনিস জানতে হবে, যদি আপনি ফেল টেল করেন বা কিছু, ওই কিছু স্পিড মানি দিয়ে ওই কাজটা করায় নিতে হবে। তো এই ব্যাপারগুলো থেকে আমরা এখনো বের হইতে পারি নাই। এত কিছু চেঞ্জ হলো, এত রিভলিউশন, এত কিছু, কিন্তু আসলে এই ঘুষ প্রথা থেকে আমরা এখনো পর্যন্ত বের হইতে পারি নাই। এটা একটু আপনাকে ধরে রাখতেই হবে যে কিছুটা ঘুষ এটা না দিলে আপনার কাজ হচ্ছে না। সেটা লাইসেন্স বলেন, বাইকের কাগজ বলেন, আর যাই বলেন। আর বাইকে তো যে বললাম ওই কাগজগুলো রাখতে হয়। এর আগে আমি আরেকটা ভিডিও বানাইছি যে বাইকের কি কি কাগজ দেখে কিনবেন। নতুন বাইক কেনার জন্য তো আসলে তেমন কোনো কাগজ কোনো কিছু লাগে না। আর নতুন বাইক রেজিস্ট্রেশনের জন্য এখন যেটা লাগে, আপনার ন্যাশনাল আইডি কার্ড ছবির সাথে আরেকটা জিনিস লাগবে, সেটা হলো আপনার লাইসেন্স। আগে লার্নার দিয়ে করে ফেলা যেত, লাইসেন্স না থাকলেও করে ফেলা যেত। কিন্তু এখন আপনি যদি একটা নতুন বাইক কিনেন বা একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনেও নিজের নামে ট্রান্সফার করতে চান, তাহলে আপনার লাগবে ছবি, ন্যাশনাল আইডি কার্ড আর আপনার একটা ড্রাইভিং লাইসেন্স। সেটা স্মার্ট কার্ড না হইলেও হবে। আপনি যে পাস করছেন, আপনার যে সার্টিফিকেট আছে, ওটার অনলাইন কপিও যদি থাকে, তাহলেও আপনি মোটামুটি আপনার নামে বাইকটা রেজিস্ট্রেশন করতে পারবেন। এটা একটা গুড ইনিশিয়েটিভ বলবো সরকারের, যে এখন লাইসেন্স ছাড়া কেউ বাইক নিজের নামে নিতে পারতেছে না। অ্যান্ড এই জিনিসটা আমাদের দেশের জন্য দরকার ছিল। অ্যান্ড লাস্টে বলবো এআই মামলা নিয়ে। এআই মামলাতে আসলে বেশিরভাগ সময়ই ক্যামেরায় কি দেখা যাচ্ছে, যে অটোগুলা রোডে উঠে সবচেয়ে বেশি অনিয়মগুলা করতেছে, যেগুলার হচ্ছে রোড পারমিটই নাই। তো
তো এআই মামলা আসলে আমরা কিছু খাচ্ছি, এটা যেমন সত্যি, ঠিক ওরকম এই জিনিসটা যে সরকারের চোখে পড়তেছে এইটাও গুরুত্বপূর্ণ। যদিও সরকারের চোখের বাইরে তো আর এই অটো বাংলাদেশে ঢুকে নাই, বাট তারপরেও আমি বলবো যে এই অটোগুলা নিয়ে যে কথা হচ্ছে এটা জরুরি। তবে অটো খুব বেশি দিন থাকবে না, কারণ অটোর কিছু ব্যাপার স্যাপার আমার চোখে পড়ছে, অ্যান্ড ওইগুলা নিয়ে দাঁড়ান কথা বলতেছি। অটো রিক্সার যে ব্যাপারটা নিয়ে কথা বলতেছিলাম, আমি কালকেই এদিকে বৈশা বৈশা দেখতেছিলাম যে আসলে একটা কাস্টমার একটা অটো থামছে, তার সাথে দামে হইতেছে না, অ্যান্ড ওইখান থেকে সামনে আরো 2টা অটো থামা ইশারায় ডাকতেছে যে আমারটায় আসেন আমারটায় আসেন। অটোর ব্যাপারটা এমনই হয়ে গেছে যে ওরা মানে ওনারা আসলে ওরা বলাটা উচিত না, ওনারা বা আমরা যারা অটোর ব্যবসা করব বা এরকম কিছু ভাবছি, কেউ একজন একটা নামাইছে, দেখছে যে একটা 1 লাখ বা 1.5 লাখ টাকা দিয়ে অটো নামাইছে, এই টাকাটা 6 মাসে উঠায় নিয়ে আসতে পারছে, পুরাটাই লাভ। তো এরকম হয়েছে, তারপরে তো টাকা আসতেছেই, 6 মাসে ব্যাটারি নষ্ট হয় না, আরো বেশি দিন যায়, আর ব্যাটারি চেঞ্জ করলে ওইগুলার টাকা উঠে আসে। আর এইভাবে একজনে দেখা যায় 1টা থেকে 2টা, 2টা থেকে 4টা, এভাবে 10টা 15টা 20টা 30টা এক একজনের অটো আছে। অনেকে নিজের টাকা দিয়ে একটা অটো নামাইতেছে, একটার টাকা দিয়ে আবার আরেকটা কিনে আরেকজনকে দিয়ে ভাড়ায় চালাইতেছে, এরকম ঘটনা ঘটতেছে। এভাবে অটোর পরিমাণ এত বাড়তেছে যে এখন একটা কাস্টমার আসলে 3 জনে মিলে ওটাকে থাবাইতেছে, অ্যান্ড একটা সময় দেখবেন যে একটা কাস্টমারকে 10 জন মিলে থাবাইতেছে। এভাবে কি হবে জানেন, এক জায়গায় যাওয়ার ভাড়া 10 টাকা, 10 টাকা না ধরেন 30 টাকা, তো সে একটা অটো যদি 40 চায়, আমি বলবো 20, আরেকজন বলবে ভাই আমারটা আসেন 20। এইভাবে ভাড়ার পরিমাণটা নাইমা আসবে, আর অটোতে লাভের পরিমাণটা কমতে থাকবে। এইভাবে অটো এক সময় কমবে, কিন্তু আসলে প্রকৃতির উপরে ছেড়ে দেওয়ার তো দরকার নেই, দেশে আইন আছে, আদালত আছে। এই কারণে এই প্রকৃতির উপরে না ছেড়ে আমার মনে হয় আইনের আওতায় এনে এটার একটা নিয়মের মধ্যে আনা উচিত, যে আসলে আগেও তো রিক্সা চলতো, তাই না? রিক্সার রোড আলাদা ছিল, বড় রাস্তায় রিক্সা উঠতে দেওয়া হতো না, কারণ এটার কারণে বিভিন্ন রকম অ্যাক্সিডেন্ট আর এই জিনিসগুলো হয় আর কি। তো এই জন্য বলবো যে আসলে অটোর আইনটা একটু ক্লিয়ার হওয়া উচিত। বাইক, গাড়ি অ্যান্ড সব কিছুর জন্য আইন এত করা, এই অটো অ্যান্ড ওই যে বাস যেগুলো এয়ারপোর্ট রোড বা মিরপুর রোডে চলে, দেখবেন যে মনে হয় যে আন্ডারওয়্যারের মধ্যে 101টা ছিদ্র করা অবস্থায় পড়লে যেরকম ওদের হচ্ছে গাড়ির বাসের পেছন পাশটা বা সাইডগুলো থাকে ওইরকম। তো এরা চলতেছে, এদের কোনো ঝামেলা না। যত ঝামেলা হচ্ছে আপনি একটা ময়মনসিংহের বাইক ঢাকায় চালান, দেখবেন যে একটু পরপর ধরা খাইতেছেন, ঢাকা ক্রস করতে চান একটু পরপর ধরা খাইতেছেন। তো এইগুলো আসলে মানে মানুষকে মানসিকভাবে পাজল করে রাখা, মানুষকে মানসিকভাবে চাপে রাখা। দেখেন আমার বাইকের ছবি উড়ে লাগছে, ওরা কেরা বুঝছে জায়গা। তাহলে আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নেই। হোপ রাখতেছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিও ভালো লাগে ছোট করে লাইক দিয়ে দিন, চ্যানেলটি যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান, জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল, ইনশাআল্লাহ। Chill, bro. Check the mic and make sure it sound right, boys.